আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল? পুরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল? এখানে আমার প্রশ্নটা আসলে কি প্রমাণিত হলো এটা? উনি আমাদের পক্ষে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারব? দুর্নীতিবাজ এটা প্রমাণিত হয়েছে। পলাইছে এখন এই গাড়ি ডাকার এই প্রটোকল কাজ এটা ওই উপদেষ্টা স্যারের। প্রথম দিনেই অফিস করতে গিয়ে আনসার বাহিনীর তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আসিফ মাহমুদ। দর্শক, আমরা সর্বপ্রথম এই ভিডিওটি দেখব আসলে এখানে কি হয়েছে, হঠাৎ করেই কেন আনসার বাহিনীর সদস্যরা এই আসিফ মাহমুদ ভাইয়ের উপর এইরকম কথা বলতেছে, এইরকম দোষারোপগুলো করতেছে, সেই বিষয়টি আমরা আগে জানার চেষ্টা করব, তারপর না হয় বিস্তারিত আলাপ করা যাবে। তো দর্শক, আপনারা আগেই কোনো মন্তব্য করবেন না, আগে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তারপর আপনাদের মন্তব্যগুলো করার রিকোয়েস্ট থাকবে। তো দর্শক, চলেন আগে ভিডিওটি দেখি। আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসেছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই, তার গাড়িটি ঘুরিয়ে যাচ্ছেন, সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার গাড়ি আসিফ স্যারের গাড়ি, আসিফ স্যারের গাড়ি। দেখছেন আসিফের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। এই মুহূর্তে সমন্বয়কারী রয়েছেন। কার গাড়ি এটা? উপদেষ্টার গাড়ি। কি নাম কি? নাহিদ। দেখছেন গাড়ি কিন্তু সরে। কার গাড়ি এটা? আসিফ মাহমুদ নাম বলছিল উনি আমাকে, যখন বলছিল উপদেষ্টা হ্যাঁ উপদেষ্টা, উনি আমাকে নাম্বার দিছে, বলছে আপনারা লিখিত আকারে একটা দেন, আমাদের গাড়িটা ছাড় দেন, এতটুকু বলছে। পরে যখন আমরা ওনাকে ছাড়ি নাই, উনি ওনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে। আসলে কি প্রমাণিত হলো এটা? উনি আমাদের পক্ষে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারব? দুর্নীতিবাজ এটা প্রমাণিত হয়েছে। তাদের সামনে কথা বলার মতো কোনো সাহস নাই, তারা দুর্নীতি করতে কথা বলছে, আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন। আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে। হ্যাঁ তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন। স্যার আমি বলতেছি লিখিত কি? এখানে আমাদের এক দফায় এক দাবি, এখানে লিখিত কি দিব? আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই। দর্শক, ভিডিওটার কিন্তু আরো অনেকটা অংশই আছে, আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার আগে একটু কথা বলে রাখি যে আসিফ মাহমুদ ভাই যে আছে, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র ক্রীড়া মন্ত্রণালয়ের, মানে খেলাধুলা ব্যাপারগুলো যেটা আছে সেই বিষয়গুলো কিন্তু তিনি দেখাশোনা করবেন। কিন্তু এই আনসার বাহিনীর ভাইরা যে আসিফ মাহমুদ ভাইয়ের কাছে যেই দাবিটা করেছে, তাদের যে দাবিটা নিয়ে তারা রাজপথে এসেছে বা যেই দাবির জন্য তারা আন্দোলন করছে, সেই দাবিটা হচ্ছে তাদের চাকরিটা যেন পার্মানেন্ট করা হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই আসিফ মাহমুদ ভাই কি তাদের এই চাকরির যে সেক্টরটা আছে বা আনসার বাহিনীর যে চাকরির সেক্টরটা আছে, এই সেক্টরটা নিয়ে যারা কাজ করে সেই কাজে কি আসিফ মাহমুদ ভাইকে নিযুক্ত করা হয়েছিল? এই বিষয়টি হয়তো আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। কিন্তু দর্শক, এই আনসার বাহিনী যারা ভাইরা আছে তারা হয়তো মনে করতেছেন যে আসিফ মাহমুদ ভাই এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে আছে, কিন্তু তারা হয়তো এটা ভুলে গেছে যে আসিফ মাহমুদ ভাই বর্তমান সময়ের বাংলাদেশের একজন উপদেষ্টা। তিনি কিন্তু যেই কথাটাই বলবেন, যেই জিনিসটাই করবেন না কেন, তাকে কিন্তু অনেক হিসাব কিতাব করে উপর মহলের মানুষের সঙ্গে কথাবার্তা বলে তারপর কিন্তু তার একটা কথা বলতে হবে বা তারপরে জনগণের সঙ্গে তার একটা কথা বলতে হবে। আগে যখন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিল, তখন কিন্তু তিনি যেই সমস্ত কথা বলেছেন বা তিনি সত্যর পথে থাকতে পারবেন বা তিনি যেটা মন চায় সেটাই কিন্তু বলতে পারতেন। কিন্তু দর্শক, বর্তমান সময়ে তিনি একজন সরকার উপদেষ্টা, তিনি চাইলেই যে কোনো কিছু বলতে পারবেন না বা কারো আন্দোলন সম্পর্কে বা কোনো একটা সেক্টর সম্পর্কে তিনি কথা বলতে পারবেন না। তিনি শুধুমাত্র তার যে সেক্টরটা আছে সেই সেক্টরের দাবি দাবা বা সেই সেক্টর নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি কথা বলতে পারবেন। আর দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে আসিফ মাহমুদ ভাই কিন্তু আজকে প্রথম গেছে মন্ত্রণালয়ে, তার কিন্তু এই বিষয়গুলো নিয়ে অতটাও অভিজ্ঞতা নেই, তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে অতটাও মানে তার স্টাডি করা নাই। এখন হঠাৎ করে আনসার বাহিনী ভাই যদি তাকে একটা
অন্য রকমের প্রশ্ন করে তিনি যদি সেইখান থেকে কোনো রকম উত্তর না দিয়ে চলে যায় তাহলে সেই বিষয়টি কেমন হবে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। আসলে দর্শক আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো, তাহলে হয়তো আপনারা বিষয়টি নিয়ে আরো ক্লিয়ার হতে পারবেন। সো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম, এটাই বলছি আমি। আপনারা তো সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন, হ্যাঁ, ওনাদের সাথে কথা না বলে কেন চলে গেলেন? উনি ভয়েতে পালাইছে। উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল, তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস, উনি এই জন্য পালিয়ে গেছে। আপনারা নিরাপত্তা দিয়ে থাকেন এবং আপনারা বলছেন শান্তি শৃঙ্খলা ভাবে করবেন, তাহলে আপনাদের সাথে কথা বলে বিষয়টা তো সুন্দর হতো। উনাকে আমরা যখন মিডিয়ার সাথে কথা বলার জন্য ওনাকে আমরা রিকোয়েস্ট করি, তখন উনি পালিয়ে যায়, গাড়ি ব্যাক করে পালিয়ে যায়, এটুকু। এখন আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কি? পরবর্তী সিদ্ধান্ত আমরা এখানে থাকবো 24 ঘন্টার ভিতরে যদি আমাদের ডিজি মহোদয় না আসে তাহলে আমরা সব কর্মবিরতি, কেউ আনসার কোনো ডিটি করবে না। বর্তমান সরকারের একজন উপদেষ্টা, সে যখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না, ডিজি সাহেব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে? ডিজি মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান, উনাকে আমাদেরকে লাগবে, উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে, এটাই হচ্ছে মেন আমাদের। উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না। উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাক বা তিন বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক, এটা আমরা উনাকেই সহ নিয়ে যাব। আচ্ছা, এখন আসিফ মাহমুদ যে আপনাদের সাথে কথা না বলে চলে গেল, আচ্ছা আপনার সাথে সমন্বয়ক আসিফ মাহমুদ কথা না বলে চলে গেল, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে? আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত, এটাই আমি বুঝতে পারতেছি। উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো, একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে, তাহলে কি আসলে কি জাতির জন্য, ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল? এখানে আমার প্রশ্নটা। আমাদের শ্রদ্ধেয়, আমরা কষ্ট করি, বহুত কষ্ট করি আমরা। আমাদের চাকরি আছে 10 বছর, আমাদের কোনো পেনশন নাই। বাড়িতে গেলে আমরা খাজাতে যেতে হবে। আমরা 2006 সালে চাকরি করি, আমাদের খালি জ্বালা যন্ত্রণা করতে আমরা অসহ্য হয়ে গেছে। আমাদের পোলাপান লেখাপড়া করতে পারি না, বাবা মা ঠিক মতো খাতে দিতে পারি না, ওষুধপাতি কিনতে পারি না, আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর, খালি টাকার ভুক্ত। আমার তো অনেক টাকা কাটে রাখছে, আমার কোনো টাকা পয়সা দেয় না। 16,000 টাকা বেতন, আমার কোনো চাকরি, আমাদের কোনো পাই না, আমরা খরচ করে খেতে পারি না, খুব কষ্ট হয় আমাদের। এই যে চাকরি শেষ, আমরা কি করে খাবো বাড়িতে? এখন 8 মাস 9 মাস 10 মাস আমার বাড়িতে বসে থাকা লাগে। মানুষের বাড়িতে কামলা দিয়ে সারা চাকরি করে দিতে, আবার কামলা দিস কেন? এটা কি ঠিক? এসে তো খাওয়া লাগে। আমরা ট্রেনিং করতে লোক, আমরা ট্রেনিং করে আসি, আমরা অস্ত্র চালাতে শিখছি। তার কেউ খোঁজ খবর নেয় না। আমাদের এই যে কোটা সংস্কার আন্দোলনে যে আমাদের আনসার সদস্য, অগণিত আনসার সদস্য মারা গেছে, এটার কেউ কোনো খোঁজ খবর নেয় না। কোনো অফিসার কর্মকর্তা আমাদের আনসার ডিপার্টমেন্টের বলেন, অন্য ডিপার্টমেন্টের বলেন, কেউ কোনো প্রকারের খোঁজ খবর বা সহযোগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে সান্ত্বনাটুকু, এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে নাই। এই হলো আমাদের আনসার ডিপার্টমেন্টের। দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা আন্দোলন সমন্বয়কারী, এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়। তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আনসার সদস্যরা কথা বলার চেষ্টা করছে। এক পর্যায়ে কিন্তু তোপের মুখে পড়ে যখন আনসার সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয়ে যে দায়িত্বে রয়েছেন, সেই গাড়ি কিন্তু এক সময় কিন্তু পিস ফেলে ব্যাক করে পালিয়ে যায়, যেটি কিন্তু আমাদের শুরু থেকেই গণমাধ্যমে দেখিয়েছি। বলেন এটাই ওই উপদেষ্টা স্যারের, উপদেষ্টা স্যারের প্রোটোকল। আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম, কিন্তু উনি আমাদের দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো, এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাক দিছে। পিছনে যদি আমাদের কোনো থাকতো হয়তো বা মরেও যেতে পারতো। উনি এইভাবে পলানো উনার ঠিক হয়নি। উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত, উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল, আমরাও রাজপথে আছি, আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল। উনার কাছে একটাই দাবি, এভাবে না বলে আমাদের কথা শুনতো,
আমাদের প্রাণের দাবি শুনে নিত, শুনে আমাদের যে কোনো একটা সান্ত্বনা দিয়ে যেতে পারতো। উনি কোনো সান্ত্বনা না দিয়ে উনি পর আবার গাড়ি ব্যাক ফিরে চলে গেলেন। এই গাড়িটি কার? এই যে প্রোটোকলে আসলো কার গাড়ি? এটা উনারই প্রোটোকল। এই যে উনাদের এই ছাত্র আন্দোলনে আমাদের আনসার, সাধারণ আনসার সিভিলে ছাত্র হিসেবে এসে আন্দোলন করছে। আমাদের সাধারণ আনসার বুকে রক্ত বিছাইতেছে রাজপথে, আমাদের সাধারণ আনসার। দর্শক, আপনারা কিন্তু এখানে শুনতে পারলেন যে একজন আনসার বাহিনীর সদস্য তিনি কিন্তু বলতেছিল যে আসিফ মাহমুদ ভাই তাদেরকে বলেছে তাদের সমস্যাটা নিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। আসলে এই কথা বলার পর তারা যে কথাগুলো বলতেছে, তারা যে আসিফ ভাইকে নিয়ে মন্তব্যগুলো করতেছে, এই মন্তব্যগুলোর কোনো দাম থাকে না। চাকরিটা যে পার্মানেন্ট করা একটা দাবি, এই দাবিটা কিন্তু তার সেক্টরে পড়ে না। তাহলে সে কিভাবে এই বিষয়টি নিয়ে কথা বলবে? এই বিষয়টি যেমন আপনি আমি বুঝতেছি, কিন্তু হয়তো এই আনসার বাহিনীর ভাইরা কিন্তু তখন বোঝেনি। কিন্তু দর্শক, পরোক্ষভাবে যদি আমরা দেখি তাহলে আসিফ মাহমুদ ভাই যেই কাজটা করেছে, আমার মনে হয় সেই কাজটি তিনি ঠিক করেছে। কারণ তিনি এখানে যদি কথা বলতেন বা তিনি যদি মানে আগ বাড়িয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন, তাহলে কিন্তু এটা অন্য একটা কাহিনী হয়ে যেতে পারতো। কিন্তু দর্শক, বর্তমান সময়ে এই বিষয়টি অনেক বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে। কারণ আনসার বাহিনীর ভাইরা যেভাবে কথা বলতেছে, মানে তারা যেই রকম ভাবে আসিফ ভাইকে একটা ব্লেম দিচ্ছে, এই ব্লেমটা দেওয়া কিন্তু তাদের ঠিক হচ্ছে না বলে অনেক নেটিজেনরাই মন্তব্য করেছেন। সো দর্শক, এই বিষয় নিয়ে অবশ্যই আসিফ মাহমুদ ভাই কিন্তু কথা বলবেন, কারণ তিনি এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন। আর এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে আমার মনে হচ্ছে। সো দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।